নমস্কার। ত্রিপুরা রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার জন্য এই পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতাবান নেতৃত্বরা কী ভূমিকা পালন করেছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নের পেছনেই দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা রাজ্যের ভিতটার দুর্বলতা বা মজবুত হওয়ার বিষয়। ত্রিপুরা রাজ্যের আজকে চতুর্দিকেই কিন্তু আমরা যদি দেখি যে এখানে দারিদ্রতা আজও বিরাজ করছে। তার পেছনের যে ঘাটতি দিকগুলো হলো সেটি হচ্ছে যে আপনারা দেখেছেন যে কংগ্রেস, সিপিআইএম, তাদের রাজত্ব, তাদের শাসন, তাদের লিডার্সরা, তাদের চিন্তাধারা, তাদের পরিকল্পনা, ওগুলোতে ঘাটতি থাকায় ত্রিপুরা রাজ্যের উন্নতি সেরকমভাবে হয়নি। আর বর্তমানে চলছে বিজেপি, তীব্রমতা, আইপিএফটির শাসন। তো এই তিন শরিক দল মিলেও ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের প্রগতির দিকে নিয়ে যেতে পারছে না। রয়েছে রাজনৈতিক দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব, তাছাড়া কার মাথা কে খাবে। এখন ঘটনা হচ্ছে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে একটা অঞ্চল কিংবা রাজ্য তখনই উন্নতি হতে পারে যদি সেখানকার প্রকৃত মানব সম্পদকে গুরুত্ব দেওয়া হয়, মানব সম্পদের যথেষ্ট মূল্যায়ন করা হয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি আজকে ত্রিপুরা রাজ্যটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাই, এটা কি করে উন্নয়নের শিখরে যাবে বা কার জন্য উন্নয়ন? এখানকার এই অঞ্চলে বসবাসকারী মানুষের জন্যে। তো ত্রিপুরা রাজ্যে আমরা জানি যে ইতিহাস যদি ভালো করে ঘেঁটে দেখা হয় এবং অনেকগুলো উদাহরণ আছে, যুক্তি, তত্ত্বসহ প্রমাণাদি আছে যে ত্রিপুরা রাজ্যটা হচ্ছে বাংলার অঞ্চল, বাংলার পেটে অবস্থান করছে ত্রিপুরা রাজ্য। তো আমি ওই দিকটাই না গিয়ে আমি এই বর্তমানে ত্রিপুরা রাজ্যের অবস্থান নিয়ে আমি বলছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্তমানে 70% মানে মানে জমি এবং 30%, 7:30 এই অনুপাতে ভাগ করে দিয়েছে। অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কী করে খেলে পলিটিক্সের যে ব্যবস্থাটা টিকিয়ে রেখেছে রাজনৈতিক নেতৃত্বরা, সেইখানে আমাদের চিন্তা করতে হবে, আর সেখান থেকে আমাদেরকে বেরিয়েও আসতে হবে। এর জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো ঘটনা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের ভিতর আমরা জানি যে বাংলার অঞ্চলে বসবাসকারী সকল মানুষের পরিচয় বাঙালি। তো এখানকার আদি বা আগের সময়ে যারা ছিল, এখানকার রাজারাও বাংলার সংস্কৃতি সব কিছু গ্রহণ করে নিয়েছে, এবং এখানে যে ত্রিপুরা রাজা বা একটা সময় তারা ফা উপাধি ব্যবহার করত, এবং তারা তারা কিন্তু এখানকার কৃষ্টি সংস্কৃতি, এখানকার সব কিছুকে বরণ করে নিয়েছিল এবং মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তারা কিন্তু বাইরের একটা জনগোষ্ঠী, সবাই জানে। তো এখানে হুট করে এদের জন্ম হয়নি, ওরা বাইরে থেকে এসছিল, ঠিকই আছে এই পর্যন্ত। তো দেখা গেছে যে এই যে অঞ্চলটার মধ্যে এতগুলো মানুষের বসবাস, এখানে দাঁড়িয়ে রাজনৈতিক নেতৃত্বরা লিডিং দিচ্ছে এখানকার ত্রিপুরা রাজ্যের সমাজ ব্যবস্থাটাকে পরিচালনা করার জন্য। রাজনৈতিকভাবে তারা বিভিন্ন পরিকল্পনা নেবে, তারপরে রাজ্যের উন্নয়নে সহযোগিতা করবে। রাজ্যের উন্নয়ন মানে কি? এখানকার মানুষের প্রয়োজনাদি ব্যবস্থাদি, নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে, সেই থেকে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি পাইয়ে দিয়ে তাদের মানসিক এবং আধ্যাত্মিক বিকাশেও তারা সহযোগী ভূমিকা পালন করবে। কিন্তু আদৌ কি সেগুলো হয়েছে? সেগুলো কিছুই হয়নি, এবং করছেও না, করবেও না। এখানে দাঁড়িয়ে কারণ দেখা গেছে যে সিপিআইএম ওরা কী করেছে, ওরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা খেলেছে কংগ্রেসের সঙ্গে আতাত করে, কারণ কেন্দ্রে তখন কংগ্রেস ছিল, কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, ত্রিপুরাতে এই সিপিআইএমের সরকার ছিল। তো তারা কী করলো, তারা এখানকার মানুষকে ডিভাইড করে দিল উপজাতি আর উপজাতি। ঠিক আছে, উপজাতি এবং উপজাতি, পাহাড়ি বাঙালি। তো ভূমি সংরক্ষণ করে নিল, ঠিক আছে, এডিসি বানিয়ে দিয়ে দিল। তো এডিসিটা বানালো কার জন্য? যারা উপজাতি তাদের জন্য। যারা উপজাতি তাদের জন্য, যারা ট্রাইবেল বা শিডিউল ট্রাইবসের আন্ডারে পড়ে সেই সমস্ত লোকদের জন্য 30 ওই যে 70% জায়গা সেটা তাদের জন্য রিজার্ভ। এখানে কোনো উপজাতি জমি কিনতে পারবে না, সে বাঙালি জনগোষ্ঠী হোক বা অন্যান্য জনগোষ্ঠীর কেউ হোক। আর যে 30% জমিটা ছিল সেটা উপজাতিদের জন্য সংরক্ষিত, তথা এখানে সংরক্ষণ বলে কিছু না, ওই 30% যে ল্যান্ডটা আছে ত্রিপুরাতে, সেই 30% জমির মালিকানা যে কেউ হতে পারে, যে কেউ এখানে জমি বেচা কেনা করতে পারে। এখানে কোনো আইনি বাধা বা কিছু নেই, ঠিক আছে। সেটা বাঙালি জনগোষ্ঠী হতে পারে, উপজাতির লোক হতে পারে, বা অবাঙালি যারা অন্যান্য জনগোষ্ঠীর মানুষ, যেমন বিহারের লোকরাও এখানে আছে, বাইরের স্টেটের লোকরাও এখানে আছে।
এরাও এই 30% জমির মালিকানা হতে পারে, কিনতে পারে, বেচাকেনা তাদের মধ্যে চলতে থাকবে। তাহলে দেখা গেল আলটিমেটলি ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র বাঙালিদের অধিকারটাকে সম্পূর্ণরূপে খর্ব করে দিয়েছে। কারণ এই যে 30% জমির কথা বলা হয়েছে, সেই 30% জমির মধ্যে মানে সবারই অধিকার আছে, সবার অধিকার আছে, কিন্তু এডিসি এলাকার এই 70% জমিতে উপজাতি ছাড়া কারোর অধিকার নাই। তো এখানে কি হলো, মানব সম্পদকে টুকরো 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 করে রাজনৈতিক নেতারা ডিভাইড করে দিল। তো এতে কি হয়েছে, এতে কি হয়েছে, ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মানে উপজাতিরা কি বা উপজাতিদের মধ্যে যে সকল বৈরী নেতারা আছে তারা কি বুঝিয়েছে যে এখানকার মানে বাঙালি জনগোষ্ঠী এরা বাইরের, এরা অমুক বিদেশি, এরা এখানকার নাই, ইত্যাদি ইত্যাদি নানা মানে অপপ্রচার ঢুকিয়ে এদেরকে একরকম মগজ ধোলাই করে দিয়েছে। তো প্রকৃতপক্ষে মানব সম্পদের প্রকৃত মূল্যায়ন হয়নি এবং এখনও করছে না। সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা অন্যান্য আইপিএফটি তীব্রামথা দলের লোকরাই হোক না কেন। আর তীব্রামথা আইপিএফটি এরা তো মানে টোটালি মানে বাঙালি জনগোষ্ঠী বিরোধী একটা রাজনৈতিক দল। এদের এদের ভাষা, এদের বক্তব্য, এদের কর্মকাণ্ডে, এদের চিন্তাধারা, এদের পরিকল্পনায় এগুলোই তারা বারবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। নানান উদাহরণ আছে ত্রিপুরা রাজ্যের ভিতর। তো ওগুলো আমি এখন টেনে বলছি না, আমি জাস্ট বলছি যে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে গেলে প্রথমেই যে মানুষে যে ভেদ বিভাজনটা ঢুকেছে এই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা, এবং তাদের নেতৃত্বে ঘাটতি আছে বলে আজকে ত্রিপুরা রাজ্যের ভিতর আজকে মানুষে একটা হিংসা, আজকে ফেসবুক থেকে, সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রকাশ্যে হুমকি ধুমকি, মারামারি, হত্যা হচ্ছে। কেন এগুলো কেন হচ্ছে? রাজনৈতিক নেতৃত্বদের ঘাটতি, দুর্বলতা, তাদের তথাকথিত তাদের যে বুদ্ধিজ্ঞান যে তাদের সত্যি হয়নি, সমস্ত কিছু মিলেই। তো এই সকল রাজনৈতিক নেতৃত্বদেরকে কি বর্তমান সমাজের সুশিক্ষিত ছেলেমেয়েরা মনে রাখবে, না আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা মনে রাখবে? না, ভবিষ্যতের মানুষ তাদেরকে ক্ষমাও করবে না, আর তাদেরকে তাদের ইতিহাস থাকুক তারা সেটা চাইবেও না। ইতিহাস হবে তাদের যারা মানব সমাজের উন্নয়নে সহযোগী ভূমিকা পালন করে, যারা মানুষে মধ্যে বন্ধুত্বপূর্ণ, সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, মানে একটা রাজ্যকে, একটা অঞ্চলকে আরেকটা অঞ্চলের সঙ্গে জুড়ে দিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ার কারিগর যে সকল মানে মানুষ, নেতৃত্ব, তাদেরকে মহামানব রূপে আখ্যায়িত করবে আগামী দিনের মানুষও। যুগে যুগে মহামানবরা তারা পূজিত হয়ে আসছে, আর আগামী দিনও তারাই অমর হয়ে থাকবেন। আজ কত রাজনৈতিক নেতৃত্ব তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, বা এই হয়েছে সেই হয়েছে। হ্যাঁ, তো যাদের চিন্তাধারার মধ্যেই রয়েছে হিংসাত্মকমূলক কার্যকলাপ এবং কর্মকাণ্ডও রয়েছে, এগুলোর জন্য এরা কখনোই আগামী মানে প্রজন্ম মানুষ তাদেরকে কখনোই ক্ষমা করবে না এবং তারা পূজিতও হবেন না। হয়তো বর্তমানে তাদের কিছু খ্যাতি হয়ে গেছে বলে তাদের কিছু ফলোয়ার্সরা যারা বেঁচে গুনে কয়েকজন আছে তাদেরকে সম্মান জানালো, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। তো যে সকল নেতৃত্বরা সার্বিক কল্যাণে তাদের কন্ট্রিবিউশন রাখবে তারা চিরবরণীয়, স্মরণীয় হয়ে থাকবে। ইতিহাস তাদের কথা ঠিক বলবে। বন্ধুগণ, ত্রিপুরা রাজ্যের সার্বিক কল্যাণ যদি করতে চাই, ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চান, তাহলে আমরা বাঙালি দলের বক্তব্য আপনাদের কাছে ছড়িয়ে দিন। আমরা বাঙালি দলের আন্দোলনকে গ্রহণ করুন, কারণ আমরা বাঙালি দল, আমরা সেই দল, বাংলার অঞ্চলে আমরা আমাদের পরিচয়, আমরা বাঙালি। সেই অর্থেই আমরা বলতে চাইছি যে আমরা প্রত্যেকের কল্যাণে, সর্বজন হিতায় সর্বজন সুখায় আমরা কাজ করে যাচ্ছি, আন্দোলনটা করছি। আমাদের বুঝতে হবে যে আমাদের এই অঞ্চলের মানুষকে শোষণটা কিভাবে করছে, আমাদেরকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে এই ত্রিপুরার মানুষকে আমাদেরকে কি করলো রাজনৈতিক নেতৃত্বরা, তাদের দলীয় চিন্তাধারা অনুযায়ী তারা তাদের স্বার্থের মতন আমাদেরকে তারা ব্যবহার করে শোষণ করতে লাগছে। আমাদের এই বিভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এই সমস্ত শোষণের জ্বরকে ধ্বংস করতে হবে, এবং আমরা যদি একে অপরের হাত ধরে একে অপরকে বাঁচার জন্য সহযোগিতা করি, একে অপরের সঙ্গী হই, তবেই আমাদের মধ্যে যত মিলন ঘটবে, আমরা যত একে অপরকে কোঅর্ডিনেটেড কোঅপারেশনের মাধ্যমে সাহায্য করব, এগিয়ে যাব, তত আমাদের রাজ্যের উন্নতি হবে, এর আগে নয়। কাজেই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যদি চান, তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্য থেকে এডিসি উঠিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই যে আমরা মানুষ আছি, আমাদের মধ্যে এক মহামিলনের সঙ্গম ঘটাতে হবে। এরপর আমরা প্রয়োজনীয় পরিকল্পনা দিয়ে আমরা গ্রহণ করে আমরা ত্রিপুরা রাজ্যকে
সার্বিক দিক থেকে উন্নয়নের শিখরে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে সমর্থ হব। কাজে বন্ধুগণ, আর দেরি নয়, আমরা বাঙালির হাত ধরে এক শোষণমুক্ত সমাজ গড়ি। সামাজিক অর্থনৈতিক দর্শন প্রহার জিন্দাবাদ, আমরা বাঙালি জিন্দাবাদ। নমস্কার।